এই চ্যাপ্টারটা থেকে 8 নম্বরের বড় কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে আসবে 2টো 3-এর কোশ্চেন আর একটা 4-এর। তো সেই কারণে আমরা বড় প্রশ্নগুলো অ্যাভয়েড করে যে ছোট প্রশ্নগুলো আমাদের আসতে পারে আমরা ঠিক সেগুলোই আলোচনা করব, কারণ বিশাল বড় একটা সিলেবাস, সমস্ত কিছু পড়ে যদি আমরা শেষ করতে চাই কখনোই আমাদের সিলেবাস শেষ হবে না। ফলে আমরা ওই 3 নম্বর 4 নম্বরে যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেন ওয়াইজ আমরা পড়াশোনাগুলো এগোবো। তো সেই হিসেবে আজকে আমরা নবজাগরণ পড়ছিলাম, আলোচনা করছিলাম। সেই নবজাগরণের আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে যে এই নবজাগরণ বা রেনেসাঁস যেটাকে আমরা বলছি সেটা শুধুমাত্র ইতালিতেই কেন হয়েছিল, বা বলা ভালো ইতালিতে প্রথম শুরু হয়েছিল, পরবর্তীতে ইউরোপের অন্যান্য যে দেশগুলো ছিল সে দেশগুলোতে ছড়িয়ে পড়ে, কিন্তু প্রথম ইতালিতে শুরু হয় এবং কেন শুরু হয়। তার প্রথম কারণ হিসেবে ঐতিহাসিকেরা বলেন যে ইতালির ভৌগোলিক অবস্থানটা অসাধারণ একটা জায়গায় ছিল। মানে ভূমধ্যসাগরের তীরবর্তী হওয়াতে বেশিরভাগ জাহাজগুলো বা বিভিন্ন দেশের জাহাজগুলো খুব সহজে ইতালি পর্যন্ত এগিয়ে আসতো, এবং তার ফলে কি হতো, বিভিন্ন দেশের মানুষেরা, নাবিকেরা, বণিকেরা ইতালিতে আসতে পারতো সহজেই, এবং বিভিন্ন ধরনের সংস্কৃতির সঙ্গে ইতালির যোগাযোগ হয়ে গিয়েছিল, একটা মেলবন্ধন তৈরি হয়েছিল। যে জায়গাগুলোতে সবাই সহজে যাতায়াত করতে পারে সেখানকার মানুষের সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা বেশি ভালো হয়। সেই কারণে ইতালির এই ভৌগোলিক অবস্থানের জন্যই রেনেসাঁস বা নবজাগরণটা প্রথম ইতালিতে শুরু হয়। ইতালি বরাবরই ভীষণ গথিক, মানে খুব ট্র্যাডিশন ফলো করে চলা একটা দেশ। ভীষণভাবে ওরা গ্রিক রোমান ঐতিহ্যগুলোকে, ট্র্যাডিশনগুলোকে ধরে রেখেছিল, সেগুলোকে নিয়ে এগিয়ে চলেছিল। সেই ঐতিহ্যগুলোতে যেহেতু গুরুত্ব আরোপ করেছিল ইতালি প্রচণ্ড পরিমাণে, সেই কারণেই নানা ধরনের উন্নতি ইতালিতেই হয়েছিল। সাংস্কৃতিক উন্নতি দেখবে সবসময় এই ধরনের যারা গথিক মেন্টালিটি রাখে বা ট্র্যাডিশন অনুযায়ী চলে, সেই সব দেশে বা সেই সব মানুষের মধ্যেই এই ধরনের উন্নতিগুলো হয়, এই ঐতিহ্যের উন্নতিগুলো, সাংস্কৃতিক উন্নতিগুলো। ইতালিও যেহেতু এই ধরনের চিন্তাভাবনা রাখতো, সেই কারণে ইতালিতে এই জাতীয় উন্নতিগুলো বেশি হয়। ইতালিতে জ্ঞান বিজ্ঞান চর্চাটাও প্রচণ্ড পরিমাণে হতো। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সংস্পর্শে এসে, বিভিন্ন দেশের সংস্পর্শে এসে ইতালিতে নানা ধরনের জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়, যার মধ্যে জ্যোতিষবিদ্যা চর্চাটা খুব গুরুত্ব পায়। বহু জাতির মানুষ ইতালিতে এসে বসবাস করতে শুরু করে, বিভিন্ন শ্রেণীর নাবিক বণিক যারা ছিলেন তারা আসতে শুরু করেন, ফলে বহু জাতির মিলন ক্ষেত্র হয়ে দাঁড়ায় ইতালি, এবং ইতালিতে এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো গড়ে ওঠে, নানা ধরনের নতুন নতুন সাংস্কৃতিক ঐতিহ্য, যার ফলে ইতালিতে নবজাগরণটা দ্রুত শুরু হয়। ইতালিতে নগরও গড়ে উঠত খুব দ্রুত। যে কোনো জায়গায় যেখানে বহু মানুষ যাতায়াত করে, যেখানে ধরো বহু ধরনের শিল্প ব্যবসা বাণিজ্যগুলো বেশি হয়, সেই জায়গায় নগরায়নটাও বেশি হয়। আমি ক্লাসেও আলোচনা করতে গিয়ে বলেছি, যেখানে মানুষ বেশি থাকবে, বেশি যাতায়াত করবে, সেখানেই ব্যবসা বাণিজ্য শিল্প নগরায়ন হবে। ইতালিতেও এই নগরায়নটা হয়েছিল। ধনী নাগরিক ব্যবসায়ী শ্রেণীরা তারাও কিন্তু এই ধরনের শিল্পকলাকে এগিয়ে নিয়ে যাওয়া, সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়াতে ভীষণভাবে পৃষ্ঠপোষকতা করত। পৃষ্ঠপোষকতা যেটাকে ইংরেজিতে আমরা স্পন্সর বলে থাকি, মানে টাকা পয়সা দিয়ে সাহায্য বা বিভিন্নভাবে সাহায্য। এগুলো ইটালিতে যেহেতু ধনীরা বেশি ছিল, অভিজাতরা বেশি ছিলেন, তারা এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে নানাভাবে সাহায্য করতেন। ইতালিতে বা ইউরোপে তার কিছুদিন আগে, এই রেনেসাঁর কিছুদিন আগে ক্রুসেড হয়ে গিয়েছিল। ক্রুসেডের আগে আলোচনা করেছিলাম, ধর্মযুদ্ধ ইসলাম এবং খ্রিস্টানদের মধ্যে হয়। সেই যখন এই ধরনের যুদ্ধগুলো চলছিল, নানা ধরনের সমরাস্ত্র, মানে যুদ্ধের অস্ত্র, জাহাজ, রসদ সব কিছু পরিবহন করার বা মজুত করে রাখার কেন্দ্র ছিল হচ্ছে ইতালি। ইউরোপ আর জেরুজালেমের মধ্যেও একটা ঘাঁটি হিসাবে ইতালি কাজ করতো। ফলে ইসলাম এবং খ্রিস্টান দু ধরনের ধর্মের মানুষেরা এখানে আসতো, থাকতো, যাতায়াত করতো, ফলে সাংস্কৃতিক মেলবন্ধন এখান থেকেও গড়ে ওঠে, যার ফলেও রেনেসাঁ বা নবজাগরণটা ইতালিতে শুরু হয়। ইটালি নাগরিকদেরও ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এরা সব দিকে ভীষণ সচেতন ছিলেন এবং তারা তাদের শিল্পকে, তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। তারা রাজাকে, নানা সংস্থাকে নানা রকমভাবে সাহায্য করেছেন। ফলে পোপ, রাজা, জনগণ সবার সাহায্যে ইতালি একটা বড় মিলন কেন্দ্র হয়ে উঠেছিল। ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী ছিল ফ্লোরেন্স। সেই ফ্লোরেন্সেই সবচেয়ে বেশি এই নবজাগরণ হয়েছিল। এইখানেই একটা বিখ্যাত মেডিচি পরিবার বাস করত।
যাদের সদস্যরা ব্যাংকার ছিলেন, ব্যাংকার মানে যারা ব্যাংকে কাজ করে, ব্যাংক তৈরি করে, এরকম বহু বড় বড় মানুষ, পোপ পোপ নিজেও ফ্লোরেন্সের নাগরিক ছিলেন, তারা সবাই ফ্লোরেন্সের উন্নতির ব্যাপারে নানা রকমের ভূমিকা নেন, যার ফলেও ফ্লোরেন্সের প্রচুর উন্নতি হয়। শুধুমাত্র শিল্প ব্যবসা বাণিজ্য নয়, সাহিত্যের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, চিত্রর ক্ষেত্রে, চিত্র অঙ্কন প্রদর্শনী, সব দিকে, মিউজিক বলো, সব কিছুর দিকে ইতালি কিন্তু ভীষণ ভীষণ বিখ্যাত ছিল। স্পোর্জা পরিবার এরকম একটা পরিবার ছিল যারা শিল্প সাহিত্যকে পৃষ্ঠপোষক করতো, মানে স্পন্সর দিত, টাকা পয়সা দিয়ে শিল্পীদের সাহায্য করত। সেই কারণেও ইতালিতে নানা ধরনের উন্নতি কিন্তু দেখা যায়। ইটালি যারা শাসক ছিলেন, ইটালি যে প্রশাসন ব্যবস্থা ছিল সেটা প্রতিনিধিত্বমূলক ছিল। বংশ কৌলন্যের বদলে দক্ষ যোগ্য মানুষকেই প্রশাসনে নেওয়া হতো, যার ফলে সাধারণ মানুষের মতামতও ইতালিতে ভীষণ গুরুত্ব পেত। এটাতে ইতালির কিন্তু অনেকটা উন্নতি হয়ে গিয়েছিল। কনস্টান্টিনোপলের পতন হয়েছিল, যার ফলেও ইতালিতে নবজাগরণ শুরু হয়। বহু পণ্ডিত যারা বাইজান্টিয়ান থেকে চলে এসেছিলেন ইতালিতে, এসে তারা নিজেদের মতো করে ইতালির উন্নতি সাধন করার চেষ্টা করেন, নিজেদের পাণ্ডুলিপিগুলো নিয়ে চলে আসেন, সেগুলো ইতালিতে রাখতে শুরু করেন। ইতালি একটা বড় গ্রন্থাগারের মতো তৈরি হয়ে যায়, সেখান থেকেও মানুষ নিজের উন্নতির প্রয়োজনে জিনিসপত্র সংগ্রহ করে, সাংস্কৃতিক চিন্তাভাবনার বিকাশ হয়, মানুষ আরও বেশি শিক্ষিত হয়ে ওঠে। এই সমস্ত কারণ মিলিয়ে মিশিয়েই ইতালিতে কিন্তু রেনেসাঁসটা শুরু হয়েছিল সর্বপ্রথম।